আমার চাচার বিয়ে হয়েছে প্রায় ৮ মাস আগে। নতুন চাচি দেখতে খুব সুন্দর ছিলেন, আর তার হাসিতে একটা আলাদা আকর্ষণ ছিল। তবে চাচা চাচি বাড়িতে আসার পর থেকেই প্রায় প্রতি রাতে তাদের ঝগড়ার শব্দ শুনতে পেতাম। এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা ছিল। বিয়ের প্রথম দিকে তাদের মধ্যে যে ভালোবাসা ছিল, তা যেন দিন দিন কমে যাচ্ছিল। আমি ভাবতে শুরু করেছিলাম, কেন এমন হচ্ছে। একদিন চাচা বাড়িতে ছিলেন না। আমি সাহস করে চাচির কাছে গিয়ে তাদের ঝগড়ার কারণ জানতে চাইলাম। আমি জিজ্ঞাসা করলাম, চাচি, সবকিছু ঠিক আছে তো? আপনাদের মধ্যে কোনো সমস্যা হচ্ছে? চাচি আমার দিকে তাকিয়ে শান্তভাবে বললেন, তোমার চাচা আর আমার কিছু বিষয় নিয়ে মতের মিল হচ্ছে না। সে আমাকে আগের মতো সময় দেয় না। এটাই সমস্যার আসল কারণ। এরপর তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন। মনে হলো তিনি আরও কিছু বলতে চান, কিন্তু শেষ পর্যন্ত বললেন না। তারপর হঠাৎ করে চাচি আমার হাত ধরলেন এবং আমাকে তার ঘরে নিয়ে গেলেন। একদিনের ঘটনা। দাদু সাধারণত ছাদে ঘুমাতেন, কিন্তু চাচা বাড়িতে না থাকলে তিনি তার ঘরে এসে ঘুমাতেন। এক রাতে আমি দেখলাম চাচি দাদুর ঘরের দিকে যাচ্ছেন, তবে তখন বিষয়টি নিয়ে আমি তেমন ভাবিনি। গভীর রাতে হঠাৎ করে আমার কাশি উঠল, আর তার ফলে আমার ঘুম ভেঙে গেল। পানি পান করার জন্য আমি যখন রান্নাঘরের দিকে যাচ্ছিলাম, তখন দেখলাম চাচি দাদুর ঘর থেকে বের হচ্ছেন। সেই সময় চাচি খুব ক্লান্ত লাগছিলেন। দাদুর ঘর থেকে নিজের ঘরে ফেরার সময় চাচি বেশ দুর্বলভাবে হাঁটছিলেন। তার ভারসাম্য হারানোর আগে আমি তাকে ধরে ফেললাম। আমাকে দেখে চাচি একেবারে অবাক হয়ে গেলেন। আমি তাকে তার ঘর পর্যন্ত নিয়ে গেলাম। সেখানে পৌঁছেই আমি জিজ্ঞেস করলাম, চাচি, এত রাতে দাদুর ঘরে কি করছিলে? চাচি কোনো উত্তর না দিয়ে নিঃশব্দে আমার দিকে তাকিয়ে রইলেন। আমার চাচি দেখতে অসাধারণ সুন্দরী। তার কম বয়সের কারণেই তাকে আরও বেশি মোহনীয় লাগত। সবসময় তিনি সাজগোজ করে থাকতেন, যা তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলত। চাচিকে আমি প্রথম দেখার পর থেকেই মনের গভীরে ভালোবেসে ফেলেছিলাম। অন্য সবার কাছে চাচি হয়তো পুরনো বউ, কিন্তু আমার কাছে তিনি এখনও নতুন বউয়ের মতোই ছিলেন। শহরের ব্যস্ততা থেকে পরীক্ষার চাপ মুক্ত হতেই মন যেন আমাকে গ্রামে টেনে নিল। বাবার চাকরির কারণে আমরা শহরে থাকলেও গ্রামের স্মৃতিগুলো সবসময় মনে থাকত। চাচার বিয়ের ৮ মাস পর প্রথমবার গ্রামে যাচ্ছিলাম। চাচার নতুন বউ, আমার চাচি, তখন দায়িত্ব সামলাচ্ছিলেন। বিয়ের সময় তাকে এক ঝলক দেখেছিলাম, আর তখন থেকেই তাকে মনে মনে পছন্দ করতাম। গ্রামে পৌঁছে ব্যাগ ঘরে রাখতেই চাচি এক গ্লাস পানি নিয়ে এলেন। শান্ত লাজুক স্বভাবের তিনি সবসময় ঘুমটা টেনে থাকতেন। ভালোমতো কথা বলার সুযোগই হল না। পরদিন পুরনো বন্ধু আরিয়ানের সঙ্গে দেখা করলাম। পুজোর ঠান্ডা পানিতে সাঁতার কেটে শৈশবের স্মৃতি ফিরে এলো। এরপর সে খামারের বাড়িতে নিয়ে গেল। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ ক্ষেত আর নিস্তব্ধতা শহরের কোলাহল থেকে মুক্তি দিল। কয়েকদিন গ্রামে ঘুরে সাঁতার কেটে আর প্রকৃতি উপভোগ করে মনে হলো, এটাই আসল শান্তি। আরিয়ান না থাকায় খামারের বাড়িতে যাওয়ার ইচ্ছে হলো না, বরং বাড়িতেই থেকে নতুন চাচিকে জানার চেষ্টা করলাম। সকালে সূর্যের আলো গাছের পাতার ফাঁক দিয়ে আসছিল। ঘুম থেকে উঠে দেখি সকাল 10টা বাজে, অথচ স্নান করিনি। দাদু আমার বিষণ্ণ মুখ দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা, এত মন খারাপ কেন? আমি বললাম, আরিয়ান বোনের বাড়ি গেছে, তাই একা লাগছে। বাড়িতে বসে বোর লাগছে, আর আজ সাঁতার কাটারও ইচ্ছে নেই। দাদু হেসে বললেন, চিন্তা করো না, আজ তোমার স্নানের আলসেমি কাটাতে চাচি সাহায্য করবে। চাচি এই কথা শুনে একটু অবাক হয়েছিলেন, কারণ তিনি সবসময় লাজুক স্বভাবের ছিলেন। কিন্তু দাদুর কথা তিনি ফেলে দিতে পারলেন না। আমি বাথরুমে গিয়ে বসে চাচির আসার অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর চাচি যখন বাথরুমে এলেন, তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার? আমি বললাম, একটু বোর লাগছে। চাচি হেসে বললেন, চলো, আজ আমি তোমাকে স্নান করিয়ে দিই। তিনি যখন আমার পাশে এসে দাঁড়ালেন এবং স্নেহভরা স্পর্শে আমার মাথায় পানি ঢাললেন, তখন বুঝলাম তার যত্ন কত গভীর। তার এমন আন্তরিক যত্ন দেখে আমি অপ্রস্তুত বোধ করলাম এবং মনে মনে ভাবলাম, কেন আমি ইদানিং তার দিকে এত কম মনোযোগ দিয়েছিলাম। যদি আমি গত কয়েকদিন চাচির সঙ্গে একটু বেশি সময় কাটাতাম, তাহলে হয়তো আজকের দিনটা আরও ভালোভাবে কাটতে পারত। যাই হোক, স্নান করার সময় আমি খেয়াল করলাম চাচি বেশ ভাবনায় মগ্ন ছিলেন এবং আমার দিকে কম নজর দিচ্ছিলেন। তাকে একটু হাসির মেজাজে আনার জন্য আমি মজা করে সাবানের ফেনা তার গালে আলতোভাবে লাগিয়ে দিলাম। চাচি আমার এই মজার প্রতিক্রিয়া দিলেন না, তবে তার মুখে এক ধরনের অপ্রস্তুত ভাব ফুটে উঠেছিল, যেটা দেখে আমাদের দুজনেরই হাসি পেল।
চাচি যখন আমাকে স্নানে সাহায্য করছিলেন তখন তার ওড়নাটি বারবার একটু নড়ছিল আর তিনি যত্ন সহকারে সেটি ঠিক করছিলেন। একসময় তিনি হেসে বললেন, এই কাজ করতে গিয়ে সবকিছু সামলানো সত্যিই কঠিন, আমি তাকে আগে কখনো এমন মজার পরিস্থিতিতে দেখিনি। আর তার এই সরল হাসিতে মুহূর্তটা আরও সুন্দর হয়ে উঠল। আমি কখনো চাচিকে এমনভাবে দেখিনি, কিন্তু সত্যি বলতে চাচি অনেক সুন্দর ছিলেন। তিনি তাড়াতাড়ি তার ওড়নাটি ঠিক করে নিলেন এবং বললেন, আরিয়ান, আমি তোকে সাবান লাগিয়ে দিয়েছি, এখন তুই নিজেই গায়ে পানি ঢেলে নেও। এই কথা বলে তিনি দ্রুত বাথরুম থেকে বেরিয়ে গেলেন। আমি পানি ঢেলে স্নান শেষ করলাম, তাওয়ালে গায়ে পেঁচিয়ে বাইরে বেরিয়ে এলাম। বাইরে এসে দেখলাম দাদু কোথাও নেই। বাথরুম থেকে বেরিয়ে আমি সরাসরি চাচির কাছে গেলাম। চাচি তখন তার ঘরে শাড়ি পরিবর্তন করছিলেন। যখন আমি সেখানে পৌঁছালাম, তিনি ইতিমধ্যে তার পোশাক পরিবর্তন করে ফেলেছেন। তিনি একটি লাল রং-এর সুন্দর শাড়ি পরেছিলেন। আমাকে দেখেই তিনি অবাক হয়ে বললেন, আরিয়ান, তুমি পুরো কাপড় পরনি কেন? আমি বললাম, তুমি যখন আমাকে স্নান করিয়ে দিয়েছ তখন আমার চুলও শুকিয়ে দাও না। তোমার কোমল হাতের স্পর্শ আমার খুব ভালো লেগেছে, এখন থেকে আমি রোজ তোমার কাছে স্নান করতে চাই। আমার কথা শুনে চাচি অবাক হয়ে বললেন, না। আমি হেসে বললাম, আমি তো মজা করছিলাম। নিজের প্রিয় চাচির সঙ্গে একটু মজা করা কি অন্যায়? আমার কথা শুনে চাচি হাসলেন। বাড়িতে আসার পর প্রথমবার তাকে হাসতে দেখলাম। আমি যখন চুল মুছছিলাম, চাচি তার ঘর থেকে বের হচ্ছিলেন। হঠাৎ তার হাত ধরে জিজ্ঞেস করলাম, তুমি সবসময় এত ক্লান্ত দেখাও কেন? সব ঠিক আছে তো? চাচি কোনো কথা বললেন না, শুধু নীরব থাকলেন। সেই রাতেই হঠাৎ চাচার ঘর থেকে চাচির চিৎকার শুনতে পেলাম। চাচার ঘরটি আমার ঘরের পাশেই ছিল। দাদু ছাদে ঘুমাচ্ছিলেন, তাই হয়তো সেই আওয়াজ শুনতে পাননি, কিন্তু আমি স্পষ্ট শুনতে পেলাম। বুঝলাম চাচি চাচাকে সময় না দিয়েই ঘুমিয়ে পড়েছিলেন, যা চাচার রাগের কারণ হয়েছিল। তাদের ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো ঠিক নয় ভেবে আমি নিজের ঘরে ফিরে এলাম। পরের রাতে আবার চাচির ঘর থেকে অদ্ভুত আওয়াজ পেলাম। কৌতূহল চেপে রাখতে পারলাম না। চাচির ঘরের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। হঠাৎ দাদুর আওয়াজ শুনে বুঝলাম তিনি ছাদ থেকে নিচে নেমে এসেছেন। দাদুর গম্ভীর কণ্ঠ শুনে চাচির আওয়াজও থেমে গেল। চাচা চাচির ঝগড়া তখনই বন্ধ হল। দাদুর দৃঢ় ব্যক্তিত্ব আর ভারী কণ্ঠ দেখে আমি তাড়াতাড়ি নিজের ঘরে ফিরে এলাম। পরদিন সকালের নাশতার সময় চাচা চাচির মধ্যে টানাপোড়েন স্পষ্ট ছিল। তারা একে অপরের দিকে তাকাতেও চাইছিলেন না। চাচা নাশতা শেষে প্রতিদিনের মতো টিফিন নিয়ে দোকানে চলে গেলেন। রাতে চাচির অদ্ভুত আওয়াজের স্মৃতি আমাকে অস্বস্তি দিচ্ছিল। নাশতার পর ঘরে ফিরে মোবাইল দেখছিলাম। এরপর ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙার পর বাইরে এসে দেখি দাদু আর চাচি কেউ নেই। চাচির ঘরের দরজা খোলা, কিন্তু দাদুর ঘরের দরজা বন্ধ। রান্নাঘরে পানি পান করে বাইরে তাকালাম, তখন দেখলাম চাচি দাদুর ঘর থেকে বের হচ্ছেন। তার চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল। তিনি বারবার নিজের হাতগুলোকে মুছছিলেন এবং তার মুখের ভাব দেখে মনে হচ্ছিল যেন তার হাত পায়ে ব্যথা করছে। আমাকে দেখে চাচি বললেন, আরিয়ান, বসে থাকো, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। তিনি আমার দিকে চোখ তুলে তাকালেন না। তার মুখের অভিব্যক্তি দেখে মনে হলো তিনি কিছু লুকানোর চেষ্টা করছেন। আমি ভাবছিলাম, চাচি দাদুর ঘরে এমন কি করছিলেন যে তিনি এত ক্লান্ত হয়ে পড়েছিলেন। বাড়ির কিছু বিষয় আমার কাছে বেশ অদ্ভুত লাগছিল। চাচি ছিলেন দেখতে অত্যন্ত সুন্দর, আর দাদুকে কখনোই তেমনভাবে বাড়ির বাইরে যেতে দেখিনি। বরং তিনি সবসময় চাচির আশেপাশেই থাকতেন। চাচি প্রায়ই ক্লান্ত দেখাতেন, যা সাধারণ গৃহকর্মের জন্য অস্বাভাবিক মনে হতো। পাশাপাশি চাচা চাচির মধ্যে প্রায় প্রতিদিনই কোনো না কোনো অশান্তি হতো। মনে হচ্ছিল চাচি হয়তো চাচাকে সেই সময় দিতে পারছিলেন না যা তিনি প্রত্যাশা করতেন, আর এ কারণেই চাচা প্রায়ই রেগে যেতেন। দুপুরে চাচা বাড়িতে না থাকলে চাচি প্রায় 5 ঘন্টা ধরে দাদুর ঘরে থাকতেন। যখন বের হতেন তখন তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল। 2 দিন ধরে বাড়ির পরিবেশ লক্ষ্য করার পর অনেক কিছুই পরিষ্কার হতে শুরু করল। একদিন চাচা হঠাৎ দুপুরে দোকান বন্ধ করে বাড়ি ফিরে এলেন। শহরের দোকানের জন্য কিছু জিনিস কিনতে যাওয়ার প্রয়োজন ছিল। তিনি দুপুরেই রওনা দেন এবং জানান যে রাতে ফিরবেন, কিন্তু শহরে পৌঁছে জানতে পারেন যেই বৈদ্যুতিক সামগ্রীটি আনতে গিয়েছিলেন তা পেতে আরও 2 দিন সময় লাগবে। তাই চাচার শহরে থাকার সময় 1 দিন থেকে 2 দিন হয়ে যায়। যখন জানা গেল যে চাচা শহরে রয়েছেন, তখন আমার বাবা মা তাকে আরও 2 দিন শহরে থেকে কাজ শেষ করতে বলেন। এর ফলে চাচা 4 দিন বাড়িতে থাকবেন না।
দাদু, যিনি সাধারণত ছাদে ঘুমাতেন, চাচা বাড়িতে না থাকলে তার রুটিনে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। দাদু সাধারণত ছাদে ঘুমাতেন, কিন্তু চাচা বাড়িতে না থাকলে তিনি তার ঘরে এসে ঘুমাতেন। এক রাতে আমি দেখলাম চাচি দাদুর ঘরের দিকে যাচ্ছেন, তবে তখন বিষয়টি নিয়ে আমি তেমন ভাবিনি। গভীর রাতে হঠাৎ করে আমার কাশি উঠল, আর তার ফলে আমার ঘুম ভেঙে গেল। পানি পান করার জন্য আমি যখন রান্নাঘরের দিকে যাচ্ছিলাম, তখন দেখলাম চাচি দাদুর ঘর থেকে বের হচ্ছেন। সেই সময় চাচি খুব ক্লান্ত লাগছিলেন। দাদুর ঘর থেকে নিজের ঘরে ফেরার সময় চাচি বেশ দুর্বলভাবে হাঁটছিলেন। তার ভারসাম্য হারানোর আগে আমি তাকে ধরে ফেললাম। আমাকে দেখে চাচি একেবারে ভড়কে গেলেন। আমি তাকে তার ঘর পর্যন্ত পৌঁছে দিলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, চাচি, এত রাতে তুমি দাদুর ঘরে কি করছিলে? চাচি আমার প্রশ্নে কিছু না বলে শুধু বললেন, আমার খুব ঘুম পাচ্ছে। তারপর তিনি চুপচাপ কম্বলে নিজেকে মুড়িয়ে ঘুমিয়ে পড়লেন। চাচির গভীর রাতে দাদুর ঘর থেকে বের হওয়া, তার ক্লান্ত মুখ, এসব কিছুই আমার কাছে বেশ রহস্যময় লাগছিল। চাচি আমাকে কিছু বলার মতো অবস্থায় ছিলেন না। পরের দিন থেকে আমি চাচির কাছ থেকে সেই একই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছিলাম। দুপুর 12টার দিকে যখন দাদু বাজারে সবজি কিনতে গিয়েছিলেন, চাচি রান্না করছিলেন, তখন আমি সুযোগ নিয়ে রান্নাঘরে গিয়ে জিজ্ঞেস করলাম, তুমি এত রাতে দাদুর ঘরে কি করছিলে? তিনি বললেন, দাদু কাশছিলেন, তাই পানি দিতে গিয়েছিলেন। কিন্তু আমার সন্দেহ বাড়ল, কারণ পানি দেওয়ার জন্য এত সময় লাগার কথা নয়। আমি সরাসরি প্রশ্ন করলাম, তোমরা প্রতি রাতে ঝগড়া করো, চাচা না থাকলেও দিনের বেলায় দাদুর ঘরে যাও, আসল ব্যাপারটা কি? চাচি একটু অপ্রস্তুত হয়ে বললেন, সবকিছু যেমন মনে হয় তেমন নয়, কিছু জিনিস তোমার বোঝার বাইরে। তার উত্তর আমাকে সন্তুষ্ট করল না। একদিন দাদুর এক বন্ধু এসে তাকে পঞ্চায়েতে নিয়ে গেলেন। আমি জানতাম দাদু তাড়াতাড়ি ফিরবেন না, তাই চাচিকে বাজারে যাওয়ার অজুহাতে আমার বন্ধুর ফার্ম হাউসে নিয়ে এলাম। সেখানে আমরা একা ছিলাম। চাচি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আমাকে এখানে কেন এনেছ? আমি বললাম, বাড়িতে থাকলে তুমি সত্যি কথা বলবে না, তাই এখানে নিয়ে এসেছি। এখন সব খুলে বলো, এখন সরাসরি আমাকে বলো, তোমার আর দাদুর মধ্যে আসলে কি চলছে? তুমি কি সত্যিই চাচার সাথে সুখী নও, নাকি অন্য কোনো কারণ আছে? ঠিক তখন চাচি আমার হাত ধরল আর একদম আমার কাছে চলে এলো। সে বলল, আরিয়ান, তুমি অযথা বেশি ভাবছ। আমি তোমাকে আগেই বলেছিলাম, সেটাই মেনে নাও। অনেক দিন ধরে তুমি গ্রামে আছো, এখানে না থেকে নিজের বাড়ি ফিরে যাও। সে আরও যোগ করল, না হলে তোমার দাদুর মতো আমাকেও তোমার খেয়াল রাখতে হবে। তোমার দাদু সবসময় চায় আমি যেন তার এবং বাকিদের যত্ন নিই। তারপর সে আমার দিকে একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে গেল। তখনও সে আমাকে সত্যি বলেনি, নিশ্চিতভাবেই কিছু লুকাচ্ছিল। আমি ঠিক করলাম, আমি চাচির উপর নজর রাখব। সেদিন যেমন চাচিকে ফার্ম হাউসে নিয়ে গিয়েছিলাম, তেমনি তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলাম। তারপর আমি বললাম যে আমি বন্ধুর কাছে যাচ্ছি এবং সন্ধ্যায় ফিরে আসব। এরপর আমি বাড়ি থেকে বের হলাম। পথে আমার দাদুর সাথে দেখা হলো। তখন আমি দাদুকে জানিয়েছিলাম যে আমি সন্ধ্যায় বাড়ি ফিরব। ইচ্ছে করে আমি দাদু আর চাচিকে একসঙ্গে কিছু সময় কাটানোর সুযোগ দিয়েছিলাম। দাদু যখন বাড়িতে ফিরে এলেন, আমি অর্ধেক পথ থেকেই ঘুরে বাড়ির দিকে চলে এলাম। সেদিন দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমি বাড়ির পরিস্থিতির দিকে নজর রাখছিলাম। দাদু আর চাচির মধ্যে কি চলছিল তা স্পষ্ট ছিল আমার চোখের সামনে। সারাদিন তাদের কথাবার্তা শুনে আমার মনে সব পরিষ্কার হয়ে গিয়েছিল। সারাদিন তাদের উপর নজর রাখার পর রাত 8টার দিকে আমি বাড়ি ফিরলাম। প্রতিদিনের মতো শান্তভাবে রাতের খাবার খেলাম। খাবার শেষে এমন ভান করলাম যেন নিজের ঘরে যাচ্ছি। ঘরে গিয়ে অপেক্ষা করলাম, আর যখন দাদু হাত ধুতে রান্নাঘরে গেলেন, আমি চুপি চুপি দাদুর ঘরে ঢুকে লুকিয়ে রইলাম। প্রায় 1 ঘন্টা পর চাচি দাদুর ঘরে এলেন। আমি দেখলাম চাচি দাদুর পায়ে মালিশ করছেন, আর দাদু কঠিন ভাষায় কথা বলছেন, যেন চাচি তার কোনো চাকর। প্রায় 2 ঘন্টা ধরে চাচি এ কাজ করে গেলেন। আমি যা দেখলাম তাতে মনে হলো চাচির ওপর দাদুর আচরণ অন্যায়। পরদিন সকালে চাচা বাড়ি ফিরলে আমি সবার সামনে বললাম, চাচা, এবার আপনি আর চাচি আমাদের সাথে শহরে চলে আসুন। বাবা শহরে চাকরির প্রস্তাব পেয়েছিলেন, আর চাচা চাচি শহরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে দাদু তাদের যেতে দিতে চাননি, কারণ তিনি একা গ্রামে থাকতে পারবেন না। আমি দাদুকে বললাম, তিনি চাচিকে কাজের মহিলার মতো ব্যবহার করেন, যা চাচা চাচির ঝগড়ার মূল কারণ। এই কথা শুনে দাদু কান্নায় ভেঙে পড়লেন এবং নিজের ভুল স্বীকার করলেন।
রাগের বশে এমন আচরণ করতেন কারণ চাচি কোনো আয় করতেন না। কিন্তু তিনি বুঝলেন চাচি পরিবারের গুরুত্বপূর্ণ অংশ। দাদু চাচা চাচির কাছে ক্ষমা চান, আর তারা তাকে ক্ষমা করেন। এরপর দাদু প্রতিজ্ঞা করলেন আর কখনো এমন আচরণ করবেন না। পরিবারের মধ্যে ভালোবাসা ফিরে এলো, আর দাদু চাচিকে যথাযথ সম্মান দিতে শুরু করলেন। তিনি বুঝলেন মানুষের প্রকৃত মূল্য তার মন এবং ব্যবহারে। গল্পটি শেখায় সম্পদ দিয়ে কাউকে বিচার করা উচিত নয়। বোঝাপড়া এবং পারস্পরিক সম্মান সম্পর্ক মজবুত করার চাবিকাঠি। পারিবারিক বন্ধন এবং মানসিক শান্তির গুরুত্ব এই গল্পের মূল বার্তা। বন্ধুরা, আমরা নিয়মিত নতুন নতুন গল্প নিয়ে তোমাদের কাছে আসি। যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।